সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে এই সাথে অতিথি আছেন অধ্যাপক আব্দুল লতিফ, শিক্ষক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মিলন ভাই। প্রিয় ধন্যবাদ দর্শক, প্রতিদিনের নাই আজকেও সিল টিভিতে 3টি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা সমকাল এবং সিলেটের স্থানীয় দৈনিক সিলেট মিরর এবং উত্তর পূর্ব, 3টি পত্রিকাই আমরা শিরোনাম পড়ব এবং অতিথির কাছ থেকে খবর বিশ্লেষণ শুনব। অনুষ্ঠানটি আজকে সহযোগিতায় আমাদের স্পন্সর করেছেন তিনি লতিফিয়া হোমিও কমপ্লেক্স, 71 শফিক মির্জা জঙ্গাল, সিলেট। এর প্রতিষ্ঠাতা ডক্টর আইবুর রহমান। ডক্টর আইবুর রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। তার আগে একটু লতিফিয়া হোমিও কমপ্লেক্স সম্পর্কে কিছু বৈশিষ্ট্য তুলে ধরবো আমি। অত্যন্ত পুরনো জটিল রোগ, এমনকি ক্যান্সারের মতো মরণঘাতী ক্যান্সারের চিকিৎসা এখানে দেওয়া হয়। এছাড়া মেয়েদের বন্ধ্যাত্বকরণে যথেষ্ট ভালো চিকিৎসা দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি। এই খবরটি জানিয়েই আমরা অনুষ্ঠান শুরু করছি। আর এই অনুষ্ঠানটি পুরো পরিকল্পনা আছে শেখ নুরুল ইসলাম, ওনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, সব খবর পড়ার আগেই আমি আজকে 3 তারিখটি জানিয়ে দিচ্ছি। প্রথমে আজ বৃহস্পতিবার 27 নভেম্বর 2025, 12 অগ্রহায়ণ 1432, 5 জমাদিউসানি 1447 হিজরি। অগ্রহায়ণ মাস আস্তে আস্তে কিন্তু মাঝামাঝির দিকে চলে আসতে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, প্রথমে যে খবরটি পড়ছি এটা একটা আতঙ্কিত খবর। বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হওয়ার পথে ঢাকা। আজকে সমকালের প্রত্যেকটা প্রতিবেদনই করেছে বিশ্বের 16টি দেশের মূল শহর অর্থাৎ রাজধানী শহরের একটি চিত্র তুলে ধরেছে। এখানে টোকিওকে প্রথম এবং শেষে করাচি। এর মধ্যে দিয়ে আমি সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম সেটা বলছি, এটা পড়ে শোনানোর চেষ্টা করতেছি। ঢাকা হচ্ছে 5.21 কোটি, আর কলকাতা হচ্ছে 1.84। এই হচ্ছে জরিপের একটি প্রতিবেদনে যেটা তুলে ধরা হয়েছে। এটা সমকাল থেকে আপনারা বাকিটুকু সময় স্বভাবে পড়তে পারলাম না, আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ করছি। অন্যান্য খবর, সামনে যেহেতু নির্বাচনকে ঘিরেই খবরটি পরিবেশন করা হয়েছে। 20টি আসনে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা তৎপর, বিএনপির মনোনয়নপত্র বিরোধ। ওইসব আসনে দলীয় প্রার্থীরা পড়তে পারেন বিপদে। বিরোধ নিষ্পত্তি জরুরি বলে মনে করেন নেতাকর্মীরা। মনোনয়নে নেতাকর্মীর এই ঐক্যমত নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। ডক্টর খন্দকার মোশাররফ, সদস্য বিএনপি স্থায়ী কমিটি। আরো অন্যান্য খবর, এগুলো হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে খবর। 166 ইউএনও বদলিতে পরিপত্র মানা হয়নি। সমকালের শেষ পৃষ্ঠা পড়ে শোনানোর চেষ্টা করছি। খেলাপি ঋণ 1 বছরে দ্বিগুণের বেশি, অত্যন্ত নেতিবাচক খবর এটা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, খেলাপি ঋণের পরিমাণ কোটি টাকা, মোট ঋণের অংশ পার্সেন্টেজে 16.93, 24.13, 35.27। সেপ্টেম্বর মাসে 24 মার্চ 2025, সেপ্টেম্বর 2025-এর একটি প্রতিবেদন তোলা হয়েছে। ইজারা চুক্তির প্রতিবাদ, চট্টগ্রাম বন্দরমুখী সড়কে 3 স্থানে অবরোধ। একযোগে 826 বিচারকের বদলি, পদোন্নতি। সিলেটেও বেশ কিছু বিচারক নতুন আসছে বলে আমরা সিলেটে খবরে আমরা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। শেখ হাসিনার পূবালী ব্যাংকের লকারে মিলল পার্টির ব্যাগ। অগ্রণী ব্যাংকের লকারে শেখ কামালের সোনার আংটি সহ পরিবারের সদস্যদের গহনা। সরবরাহ বাড়লেও সবজির দাম চড়া, বন্ধ বাজার দর। পেঁয়াজ নেমেছে 100 টাকায়, নেমার পরেও 100 টাকা এখনো। নতুন আলুর কেজি 150 টাকা। কাঁচা মরিচের দর নেমেছে অর্ধেকে। মূল্যর দিকে আমরা কাঁচা মরিচটাকে আমরা একটু মোটামুটি কমার মধ্যে দেখলাম আর কি। আসলে অর্থনীতির কথা যে যখন কিন্তু বাড়ে তখন কিন্তু দামটা একটু কমে আসে, কিন্তু বাজারে প্রচুর সবজি থাকা তো মূল্য চড়া। এটা দিয়ে আমি মনে করি যেহেতু একটা জনগণের কথা এখানে দেখা হয়েছে, ধন্যবাদ মিলন ভাই। আসলে সংবাদ তো অনেকগুলা, কোনটা নিয়ে কোনটা আলোচনা করা যায়। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে জনবহুল শহর হওয়ার পথে ঢাকা, এই বিষয়টাকে নেগেটিভ হিসাবে দেখা হয়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে বর্তমানে 2000 সালে ছিল টোকিওতে 3.3 কোটি এবং ঢাকায় ছিল 1.74 কোটি।
2025-এর দিকে জাকার্তা ফার্স্ট পজিশনে, ঢাকা সেকেন্ড পজিশনে। 2050-এ এক্সপেক্ট করা হচ্ছে ঢাকা ফার্স্ট পজিশনে যাবে, জাকার্তা সেকেন্ড পজিশনে আসবে। বিষয়টা হচ্ছে জনসংখ্যা বাড়া বোঝা না আশীর্বাদ। জি, হ্যাঁ, ঠিক আছে, একটু এই বিষয়টা আমাদের বুঝতে হবে। মানুষ এমন জিনিস, আমার মানে খুব ভালো লাগে রকমানি.com এর প্রতিষ্ঠাতা সোহাগ ভাইয়ের কথা। সোহাগ ভাই বলে, আমার মাথার দাম হচ্ছে 5,000 কোটি টাকা। আসলে মানুষের মাথা দিয়ে মানুষ কত কিছু করতে পারে, কত কিছু ক্রিয়েটিভ কিছু করতে পারে। এই মানুষকে যদি আপনার সঠিকভাবে গাইড দেওয়া যায়, সঠিকভাবে নেতৃত্ব দেওয়া যায়, এই মানুষ বিশাল কিছু করে ফেলতে পারে। মানুষ তো শুধু পেট নিয়ে জন্মগ্রহণ করে না, মানুষ মগজ নিয়ে জন্ম করে, হাত নিয়ে জন্মগ্রহণ করে, পা নিয়ে জন্মগ্রহণ করে। মানুষ কখনো বোঝা না, কোনো মানুষকে কেউ খাওয়ায় না, মানুষ নিজে আরো 10 জনকে খাওয়ায়। সুতরাং মানুষ কখনো বোঝা না, এবং জনবহুল হওয়ার প্রতি যে ডাকা, এটা আমাদের কোনো আশঙ্কার কারণ নাই, বরং আমরা সারা দুনিয়াকে লিড দেওয়ার একটা সম্ভাবনা আছে যদি আমাদের লিডারশিপ আসে। এখন প্রশ্ন আসে লিডারশিপ নিয়ে। দেখেন, 20টি আসনে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা তৎপর, এইসব জিনিসগুলো রেগুলারই চলছে। আমাদের লিডারশিপ কোন পর্যায়ে চলে গেছে এটা ভাবতে অবাক লাগে। হ্যাঁ মিলন ভাই, সবচেয়ে মেধাবী লোকগুলা সাধারণত বড় বড় পজিশনে যায়। মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, হ্যাঁ, আজ থেকে 4 টার্ম আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে ছিল আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না। কিন্তু শেখ হুসেন, শহীদ সোহরাওয়ার্দী, হ্যাঁ, মৌলানা ভাসানী, ফজলুল হক, হ্যাঁ, মহাত্মা গান্ধী, সবার নাম, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, এইসব লিডারের নাম সারা জীবন থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। লিডারশিপ এমন জিনিস, এটা মানুষের অন্তরে স্থান পেনে। হ্যাঁ, জর্জ ওয়াশিংটনের নাম সারা দুনিয়া মানুষ মনে রাখবে, কারণ জর্জ ওয়াশিংটন ছাড়া তো আমেরিকা এই পজিশনে আসতো না। এই জর্জ ওয়াশিংটনকে 2 টার্মের পরে আমেরিকান জনগণ চাইছিল দেবতা বানিয়ে রেখে দিতে, কিন্তু জর্জ ওয়াশিংটন বলছেন না, আমার দরকার হচ্ছে মেধার বিস্ফোরণ। আমি থাকলে একজন মানুষ কেন্দ্রিক একটা দেশ চলতে পারে না। 2 টার্ম পরে উনি পদত্যাগ করছেন। হ্যাঁ, উনি থাকেন নাই, কারণ আরেকজনকে সুযোগ দিতে হবে, আরো মেধা, নতুন মেধা আসতে হবে। এই যে বিষয়টা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পূর্ণ অনুপস্থিত। আমাদের রাজনৈতিক দলগুলা সরকারে যাওয়ার সময় পর্যন্ত দলের প্রধান থাকে। এই যে সমস্যাটা, এই সমস্যাটার মূলেই, এই সমস্যার কারণেই সে মনে করে আর কেউ নেতৃত্ব দিতে পারবে না, আর আমি ছাড়া কেউ নেতৃত্ব। আমাদের দেশের জনগণ তাই মনে করে। সেজন্য দেখা যায় ঘুরে ফিরে একই চরকায় তেল দিয়ে সবাই। এই তৎপরতা থেকে আমাদের বের হওয়া উচিত, এবং নেতৃত্বের বিকাশ হওয়া উচিত। নেতৃত্বের বিকাশ হলে এই যে ঢাকা জনবহুল শহর হচ্ছে, এইটা আমাদের জন্য বিশাল এসেট হবে, আমরা সারা দুনিয়াকে লিড দিতে পারবো। এরপরে আসেন, পরনের কাপড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই তাদের। এই যে করাইল বস্তিতে আগুন, এটা প্রতি বছরই হচ্ছে। এখন এই আগুনের পিছনে কারা দায়ী? হয়তো কোনো ষড়যন্ত্র থাকতে পারে, হয়তো কোনো পরিকল্পনা থাকতে পারে, কিংবা অপরিকল্পিত ভাবে হতে পারে। কিন্তু অপরিকল্পিত ভাবে হলেও এটা অ্যাক্সিডেন্ট, এবং এটা কারণটা হচ্ছে কোনো একটা কারণ আছে। হ্যাঁ, এটা প্রাকৃতিক কারণে আগুন লাগে নাই। হ্যাঁ, অসতর্কতা বশত বা জ্ঞান বশত আগুন লাগানো হয়েছে। এই জিনিসটা কেন প্রতিরোধ করা হয় না? আপনি তদন্ত কমিটি হোক, এটা হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট, এটা দিয়ে কোনো লাভ হয় না। আমার কথা হচ্ছে আগুন লাগবে কেন? যদি করাইল বস্তি আপনার সমস্যা হয়ে থাকে, ওইটাতে নিয়ে কোনো পরিকল্পনা থাকে, এদেরকে বিশাল একটা বহুতল বিল্ডিং করে দেন, হ্যাঁ, এই বস্তিকে অন্য কাজে লাগান। হ্যাঁ, এই আগুন লাগিয়ে ষড়যন্ত্র করে এইসব জিনিস না করাই ভালো। আর যদি অসতর্কতা বশত আগুন লাগে, কেন অসতর্কতা বশত আগুন লাগছে, এটা বন্ধ হওয়া উচিত। এটা ভবিষ্যতে যাতে এরকম আগুন না লাগে, কেউ যাতে পরনের কাপড় ছাড়া কিছু না নিয়ে যেতে পারে, এই বিষয়টা খতিয়ে দেওয়া দরকার। সারা দুনিয়ায় দেখেন রাজনীতি এবং অর্থনীতি একটা আরেকটার সাথে সম্পর্কিত। এই যে জার্মান রাষ্ট্রদূত বলছেন যে এয়ারবাস না কিনলে দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে। এয়ারবাস আমাদের জন্য প্রফিটেবল কোনো বিষয় না, কিন্তু এয়ারবাস না কিনলে সম্পর্কটা হবে। এইগুলো হচ্ছে একটা ট্রেড অফ এর বিষয়, যে কিছু দিলে কিছু পেতে হবে, কিছু হারাতে হবে, কিছু পেতে হবে। এইগুলা স্ট্র্যাটেজিক্যালি আমাদের যদি আমরা মোকাবিলা করতে না পারি, আমরা যদি শর্ট অ্যানালাইসিস না জানি, আমরা যদি টাউট অ্যানালাইসিস না জানি, তাহলে আমাদের পলিটিক্স কখনো আমাদের পক্ষে আসবে না। সেই জন্য পক্ষে আনার জন্য অনেক সময় ছাড়তে হবে, অনেক সময় ধরতে হবে, এইসব জিনিস আমাদের জানতে হবে, এবং স্ট্র্যাটেজিক্যালি এগুলা করতে হবে। খেলাপি ঋণ 1 বছরে দ্বিগুণের বেশি। বাংলাদেশে এখন যে অবস্থাটা চলছে, যাদের হাতে টাকা পয়সা ছিল, যাদের হাতে ঋণ ছিল, তারা সবাই দেশ চায়। এইসব ইন্ডাস্ট্রি গুলো অকেজ হয়ে যাচ্ছে, এবং এখানে খেলাপি ঋণ হবেই, এখানে কোনো ব্যতিক্রম নাই। আমাদের দুঃখটা হচ্ছে, আমাদের সমস্যাটা হচ্ছে, আমাদের কখনো কোনো লিডারশিপ, এন্টারপ্রেনার ফ্রেন্ডলি কোনো লিডারশিপ আসে নাই। এই দেশে হাজার হাজার এন্টারপ্রেনার তৈরি হোক, এটা কেউ চায় নাই।
ব্যাংকের ঋণগুলা সব তেলা মাথায় তেল দিছে, যাদের আছে তাদেরকে দিছে, কোটি কোটি টাকা দিছে। আমার পরিচিত অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, তারা মানে খেলাপি হয়ে গেছে। এরা বলছে যে ভাই ব্যাংকাররা বসে থাকতো, এটা করেন ওইটা করেন ওইটা করেন ওইটা করেন, হ্যাঁ আননেসারি আমাদেরকে দিয়ে এইসব কাজ করাইয়াই বিপদে ফেলাইছে। তো আমাদের ব্যাংকার এবং ব্যাংকিং এবং লিডারশিপ সবগুলোই হচ্ছে এন্টিপ্রিনারশিপ। এইসব একটি সংবাদ আমরা পড়া হয়নি, শতবর্ষের হ্যাঁ, উপরে মনির চৌধুরী, মনির চৌধুরী, আমাদের প্রখ্যাত লেখক, হ্যাঁ, মনির চৌধুরীর নাটক আর রক্তাক্তপান্তর আমরা পড়েছি, কোন পিয়ে পিয়ে দুল হয়েছি, শালা ডাকু বাঁকা ডাক ডাল কুত্তা জোট বাত মানুষকে, এইসব অনেক নাটক আমাদের মুখস্থ আছে এবং খুব বিশাল একজন ব্যক্তিত্ব। হ্যাঁ, ওনার স্মরণীয় হয়ে থাকুক সারা জীবন, এই কামনা করি। সরবরাহ বাড়লে সবজির দাম চড়া। মিলন ভাই, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এগ্রিকালচারের প্রোডাক্ট প্রাইসিং, কারণ এই প্রাইসিং এর সাথে অনেক কিছু জড়িত। এই যে ইন্ডিয়ার সাথে আমেরিকার দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে। হ্যাঁ, আমেরিকা চেয়েছিল তাদের কাছ থেকে এগ্রিকালচারের প্রোডাক্ট আনতে, ইন্ডিয়ার গভর্নমেন্ট পারবে না, কারণ ইন্ডিয়ার কৃষকদের স্বার্থ হানি হবে যদি ওই প্রোডাক্টটা কম দামে আনা হয়। সেজন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা করতে পারছে না, সেজন্য তাদের উপর ট্যাক্সেশন হয়েছে। এই যে বিষয়টা, এটা খুব কমপ্লেক্স একটা বিষয়। সরবরাহ বাড়লেও অনেক সময় সবজির দাম চড়ে, সবজির দাম যদি পড়ে যায় তাহলে দেখা যাবে যে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। এই যে আলু নিয়ে আমরা কয়েকদিন আগে আলোচনা করেছি, আলুর দাম 20 টাকার নিচে চলে আসছে খুচরা পর্যায়ে। যে এই যে 20 টাকার নিচে চলে আসছে, এতে গিয়ে কৃষকরা যারা চাষ করবে তারা ভবিষ্যতে চাষ করবে না। সেজন্য এই প্রোডাক্টের প্রাইসিংটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এইটাকে ক্যালকুলেশন করে রাখতে হয়। অনেক সময় আমরা দেখি, আমরা আলোচনা করেছি যে চূড়া চালানে পেঁয়াজ আসছে, সে পেঁয়াজ দেওয়া হচ্ছে, এগুলাকে অনেক সময় ইয়ে করতে হয়, ওই একটু ম্যানেজ করে চলতে হয়, এগুলাকে দেখেও না দেখে আমরা অনেক জিনিসই ওভারলুক করতে হয়, ওভারলুক করেই প্রশাসন চালাতে হয়। আপনার একটা বিষয় আমি বলি, যে 20 টাকার নিচে আলুর দামটা না বাড়াটা ভালো কৃষকদের জন্য আপনি বলছেন, আবার অন্যান্য ভাবে যে 150 টাকা 1 কেজি আলু, সেটাও কিন্তু গ্রহণ, এটা নতুন আলু আসছে, তো আমাদের পুরাতন আলু আছে, পুরাতন আলু আছে 20 টাকার দামে, আর নতুন আলু আসছে 150 টাকা। কেন 150? হ্যাঁ, এটা হবেই, এটা কৃষকরা পায়, অসুবিধা কি? এই কিছুদিন পরে এটা কমে যাবে, কিছুদিন পরে এটা কমে যাবে। এখন যাদের খায়েশ আছে যারা কিনবে, অসুবিধা নাই, আর 100 টাকাই আছে। আমি গতদিনও দেখেছি 5 কেজি দাম 500 টাকা। হ্যাঁ, তো এটা বিষয়টা হচ্ছে যে খায়েশ আছে যারা কিনবে, আর যাদের খায়েশ নেই তারা নিম্নবিত্ত মধ্যবিত্তরা আমরা যারা আছি তারা মানে পুরাতন আলু কিনবো, এটা স্বাভাবিক, এটা কোনো সমস্যা না। আমাদের কথা হচ্ছে কৃষকটা কিছু টাকা পাক, কৃষকটা যাতে একটু ভালো থাকে। হ্যাঁ, আমরা ইউএনএ তে বদলি পরিপত্র মানা হয়নি। আমাদের সমস্যা হচ্ছে রক্ষকরা বক্ষক। আমরা ইউএনও হোক, টিএনও হোক, আপনার ডিসি হোক, সবার উপরে আমাদের আস্থা থাকে, এরা ন্যায়দণ্ড ন্যায় নীতি প্রতিষ্ঠা করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের ওই যে নচিকেতার গানের কথা বলেছিলাম, হ্যান করেঙ্গা তো কচু আচলে সারা পকেট ভরেঙ্গা, সব আমরা পকেট ভরার তালে আছি, এই জন্য এই সমস্যাগুলো হচ্ছে। এবং সবাই চাই ঢাকাতে থাকতে। হ্যাঁ, এইসব বিষয় তো আছেই। অনেক ধন্যবাদ। জাতীয় পত্রিকা পড়ার পরে আমাদের দুটি পত্রিকা এখন আমাদের হাতে আছে, বিশেষ করে স্থানীয় পত্রিকা দুটি, উত্তর পূর্ব এবং সিলেট মিরর। আমি প্রথমে সিলেট মিররটা হাতে নিচ্ছি। সিলেট মিররেও খেলাপি ঋণের নতুন রেকর্ড, এই খবরটি স্থানীয় পত্রিকাতে এসছে। অন্যান্য খবর, সিলেটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন, প্রাণীজ আমিষ ছাড়া মানুষের পুষ্টির চাহিদা পূরণ সম্ভব নয়। প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজিত প্রশাসনিক সপ্তাহ প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রেখেছেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী। মনোনয়ন পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি। ইতিমধ্যে তারেক রহমানের নির্দেশে সিলেট সহ দেশের বেশ কয়েকটি আসনে মনোনয়ন বঞ্চিতদের ডেকে কথা বলছেন বিএনপি মহাসচিব। শহীদ ডাক্তার মিলন দিবস আজ। এরশাদ বিরোধী আন্দোলনের একজন পুরোধা ছিল শহীদ ডাক্তার মিলন, তার মৃত্যুর পরেই কিন্তু আন্দোলনটা জমে উঠেছিল। তাকে আমরা তার মাগফিরাত কামনা করছি তার। পরবর্তী আরো খবর, সিলেটের 15 বিচারক পেলেন পদোন্নতির ফসল কিন্তু সিলেটেও হয়েছে, 15 জন বিচারক পেয়েছে সিলেট। সিলেটের 14 উপজেলায় নতুন ইউনো নিয়োগ, ওই ইউনির কথা একটু আগে বলেছিলেন, এখানে 14 উপজেলায় নতুন ইউনো এসছে। বিএনপির সদস্য পদ ফিরে পেলেন আরো 21 নেতা। বিভিন্ন সময় যাদের স্থায়ী পদ টাকায় ইয়ে করা হয়েছিল, বাতিল করা হয়েছিল, তাদেরকে আবার বলে
ফেরানো হলো। নবীগঞ্জে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি। সিলেটের বিভিন্ন উপজেলা থেকে খবর আসছে এবং অন্যান্য জেলা থেকেও আসছে সিলেটের ভিতরে যে এবার বাম্পার ফসল সিলেটে। সিলেটের কৃষকের মুখের হাসি শুধু না, সকল জনগণের মুখে হাসি এটা। কারণ খাবার আইটেমটাই তো হচ্ছে মূলত হচ্ছে আমাদের ধান। এই ধান থেকেই যেহেতু খাবার, ধানের ফসল ভালো হয়েছে। রায়হান হত্যা মামলার পলাতক ৫ আসামি যুক্তিতর্ক সম্পন্ন ও বহুত আলোচিত মানে রায়হান হত্যার মামলাটা। এটার একটা নিষ্পত্তি হচ্ছে, এটা রায়হানের পরিবারে যেরকম খুশি হবে, জনগণও খুশি থাকবে যদি প্রকৃতপক্ষে দোষী সাব্যস্ত হয়, যারা তাদেরকে শাস্তি দেওয়া হয়। ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা আজ থেকে চৌহাট্টায় সভা সমাবেশ নিষিদ্ধ। আইন শৃঙ্খলা বাহিনী পরীক্ষাকে কেন্দ্র করে এই পদক্ষেপটি নিয়েছিল। খালেদা জিয়ার সুস্থতা কামনায় আরিফের দোয়া মাহফিল। আমরা জানি যে কয়েকদিন থেকে খালেদা জিয়া অসুস্থ, নিবিড় পরিচর্যায় আছেন। বিএনপি নেতা এবং সাবেক সিলেটের মেয়র তার দোয়া মাহফিল আয়োজন করেছেন। আরো খবর, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে, এটা একটা ভালো খবর এখানে আসছে আর কি। এটা সকলেরই চাওয়া উচিত যে একজন অসুস্থ মানুষের জন্য দল মত নির্বিশেষে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের ৩ বারের তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এই প্রত্যাশা আমাদের। শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। আরো শেষ পৃষ্ঠায় খবর, শেখ হাসিনাকে ফেরত বিষয়ে পর্যালোচনা করছে ভারত, যেটা একটা আগে আমরা জাতীয় পত্রিকায় পড়েছি। লটারিতে সিলেট সহ ৬৪ জেলায় এসপি রদবদল। গতকালকে থেকে এটা টপ অফ দি খবর, শহরের খবর হচ্ছে না, সারা বাংলাদেশের খবর এটা। সিলেটের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের চেষ্টা করব, মৌলানা হাবিবুর রহমান, জামাতের প্রার্থী সিলেট ১ নম্বরের। শ্রীলঙ্কাকে হারিয়ে টানা ৩য় জয় বাংলাদেশের। অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপ বাছাই, বাংলাদেশের দলের প্রতি অভিনন্দন। শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলা রায় আজ। সিলেটের চেম্বারে সাইবার সিকিউরিটি বিষয় কর্মশালা। এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে সাইবার সিকিউরিটি বিষয়ে 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আসলে প্রশিক্ষণ ছাড়া কোনো কিছু হয় না। এই প্রশিক্ষণ আমাদের চেম্বারকে আরো অধিক মাত্রায় তাদেরকে নিয়ে যাবে, এই প্রত্যাশা রইল। কানাইঘাটের হানাই হত্যা মামলার আসামি হামিদ গ্রেপ্তার। বিভিন্ন উপজেলায় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কম খরচে উৎপাদন বাড়াতে হবে। নগরের হকার উচ্ছেদের অভিযান অব্যাহত। পিলখানার বিডিআর বিদ্রোহ, ১৭ বছরে কারাজীবন শেষে বাড়ি ফিরলেন প্রবীর। শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে পুলিশে দিল স্থায়ী নথিপত্র। আমাদের খবরগুলো আসলে অত্যন্ত অমানবিক, এই খবরগুলো আমরা মাঝে মাঝে পাই, এটা আর যেন আমরা না শুনি সেই প্রত্যাশা আমাদের। ইউএনও না থাকায় দুই মাস ধরে বেতন ভাতা বন্ধ, উপজেলা সার্বিক উন্নয়ন কাজ ব্যাহত, আটকে আছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। মৌলভীবাজার জেলার কথা বলা হয়েছিল। দক্ষিণ সুরমা থেকে পরিত্যক্ত সাউন্ড গ্রেনেড উদ্ধার। উঠান বৈঠকে চাকসু মামুন, বিএনপি ক্ষমতায় এলে জকিগঞ্জ কানাইঘাটে প্রত্যাশিত উন্নয়ন হবে। এই ছিল আর একটা খবর, খেলার খবর। শ্রীলঙ্কাকে হারিয়ে টানা ৩য় জয় বাংলাদেশের। ধন্যবাদ। এখন ধন্যবাদ মিলন ভাই। এখানে যে খবরগুলো আছে মূলত জাতীয় পত্রিকার সংবাদগুলোই বেশি। হ্যাঁ, তো যেগুলো আছে আমরা স্থানীয় যে সংবাদগুলোর মধ্যে আছে, নবীগঞ্জে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি। ফলনটা যখন বেশি হয় তখন একটা জিনিসের সিকিউরিটি পাওয়া যায়, যে কৃষক চাষ করে সেই কৃষকের ঘরে কমপক্ষে খাবারটা থাকবে, এই চিন্তাটা থাকে। কিন্তু পাশাপাশি আরেকটা বিষয়, আমাদের তো মার্কেটটা এত স্ট্রাকচার না, আমাদের মার্কেট স্ট্রাকচার না হওয়াতে, এবং এটা প্ল্যান মার্কেট না, অনেক সময় দাম অনেক পড়ে যায়। যে দাম পড়ে গেলে একজন চাষি তার 1 বস্তা চাল বিক্রি করে যে কিছু টাকা পাবে, সেই টাকা দিয়ে তার অন্যান্য প্রয়োজন মিটবে সম্ভব হবে না। দেখা যাবে 1 বস্তা চাল বিক্রি করে 1 কেজি ইলিশ কিনতে পারছে না। হ্যাঁ, যদি মেহমান আসে কেউ, ইলিশ তো সম্ভবই না, হ্যাঁ সম্ভব কিনতে পারবে। তো সেটা হচ্ছে, এই বিষয়গুলো আসলে দেখা উচিত যে চাষিরা যাতে একটা পর্যাপ্ত পয়সা পায় ধান থেকে, এই জিনিসটা এনশিওর করা উচিত। যারা সামর্থ্য নেই তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া যায়, কিন্তু এর জন্য চালের দাম কমিয়ে, হ্যাঁ চালের দাম তো যারা খাওয়ার কথা, যাদের এফোর্ডেবিলিটি আছে তারা তো দাম দিয়ে কিনতে পারবে। এদেরকে চালের দাম কমিয়ে আমি 10 টাকা দামে চাল কিনাবো, এগুলো পলিটিক্যালি ভালো মানে একটা সিদ্ধান্ত না। এটা আসলে একটা জনপ্রিয়তা অর্জনের জন্য সস্তা একটা স্লোগান।
10 টাকা দামে চাল খাওয়াবো, একটা সস্তা স্লোগান। এই সস্তা আর 10 স্লোগানে টাকা দিয়ে তার খরচ আছে, হ্যাঁ, খরচ করবে না। এই সস্তা স্লোগানে না গিয়ে আমাদের দেখতে হবে চালের যাতে ন্যায্য দামটা থাকে, এবং এই এটা ন্যায্য, সরকারের প্রতি একটা আমাদের হ্যাঁ, সরকারই এটা করতে হবে, সরকার ছাড়া তো কেউ করতে পারবে না। একটা এবং ওয়েল প্ল্যান সরকারের এবং দামে এগুলাতে বেশি দামে মগজটাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা চাই সেটাই হোক। সিলেটের হ্যাঁ, আরেকটা সিলেটের উপজেলার নতুন ইউএনও আসছেন এবং এটা লটারি সিস্টেমে আসছে, অনেক জায়গায় লটারি সিস্টেম এগুলো হয়েছে। আমাদের তো কোনো বিকল্প নাই, আসলে লটারি সিস্টেমটা কোনো সিস্টেম না, কিন্তু আমরা যে পক্ষপাত দুষ্ট না এটা প্রমাণ করার জন্য লটারি সিস্টেম ছাড়া আর কোনো বিকল্প নাই। হ্যাঁ, আরেকটি আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক হ্যাঁ, সতর্কতামূলক 74টা সভা সমাবেশ নিষিদ্ধ, এটা পজিটিভ, খুবই পজিটিভ, এটা হওয়া উচিত। কারণ বিসিএস পরীক্ষা চলছে, এখানে সমাবেশ হলে বিসিএস পরীক্ষার্থীদের সমস্যা হবে। হ্যাঁ, এটা খুবই পজিটিভ। তারপরে নিউজ হচ্ছে এই যে দেখেন 17 বছরে কারাজীবন শেষে বাড়ি ফিরলেন কবির। এই যে মানুষকে জেলে ঢুকানো, হ্যাঁ মিলন ভাই দেখেন আমাদের রাজমেনশনে কয়েকদিন আগে আমাদের আহ্বায়ককে জেলে ঢুকানো হয়েছে। উনি একটা কথা বলেছে, উনাকে মিস ইন্টারপ্রিট করে জেলে ঢুকানোর চেষ্টা চলছিল, জেলের নয় অবশ্য নিয়ে চেষ্টা চলছিল। এই যে বিষয়টা, একজন মানুষ যদি অপরাধ করে তাকে ফিনান্সিয়াল জরিমানা করা যায়। ফিনান্সিয়াল জরিমানা করে জেলে ঢুকালে তো সরকার খাওয়াবে, হ্যাঁ, সরকারের লোড বাড়বে, এবং জেলে ঢুকার পর একজন মানুষ তো রেক্টিফাই হয়ে আসে না, মানুষ আরো বড় ক্রিমিনাল হয়ে আসে। তাহলে জেলটা কি জন্য? আমি ইয়ের একটা গল্প বলি তো, জেলে ঢুকানো কি মানে কি? তার কোনো বিচার হলো না, তার প্রমাণ হলো না, তাকে জেলে নিয়ে যাবে। টলস্টয়ের একটা গল্প বলি আপনাকে। শীত আসছে, একজন চোর ভাবছে যে জেলে ঢুকলে একটু ভালো থাকবো, শীতের প্রকোপ থেকে বাঁচবো। সে অনেক ধরনের ক্রাইম করতেছে, কিন্তু পুলিশ তাকে নেয় না, লাথি মেরে সরিয়ে দেয়। হ্যাঁ, যা বেটা সর। হ্যাঁ, তো অনেক চেষ্টা করতেছে, এই সব গল্পের ভাষ্যটা ছিল সেটা। তো আমাদের দেশে এই যে জেলের ক্যাপাসিটি খুবই কম, হ্যাঁ, অথচ জেলে ঢুকানো হচ্ছে, মানুষ জেল থেকে রেক্টিফাই হচ্ছে না। জেলে বিভিন্ন ধরনের অপরাধের ইয়ে আছে, গাঁজা চোষম সবকিছু আছে, এই জেলে সবকিছু সরবরাহ আছে। এই বিষয়গুলোকে থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সিস্টেমটা হওয়া উচিত যে কেউ যদি ক্রাইম করে তাকে ফিনান্সিয়াল পেনাল্টি করো। হ্যাঁ, আন্দাজি জেলে ঢুকিয়ে লাভ নাই। জেলে ঢুকাবে কাকে? যে লোকটা থাকলে আরো ক্রাইম করতে পারে, আরো সমস্যা তৈরি করতে পারে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। একজন ছিনতাইকারী তাকে জেলে ঢুকানো উচিত। হ্যাঁ, সিস্টেম ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো একটু চিন্তা করা উচিত। একটা খবর বাংলাদেশের জন্য শ্রীলঙ্কাকে হারিয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের। এটা আসুক, এটা আসলে মানে একটা প্রক্রিয়া চলুক, মানুষ তাদের মেধা প্রতিফলন ঘটাক, এই জিনিসটাতে পলিটিক্সটা এটা থেকে দূর হোক, এটা আমরা চাই। হ্যাঁ, চেম্বারে একটা সাইবার স্পিড বিষয়ক কর্মশালা হয়েছে। কর্মশালাগুলো আসলে লোক দেখানো কর্মশালার দরকার নাই, আসলে যাতে ইফেক্টিভ কর্মশালা হয় সেদিকে নজর দেওয়া উচিত। কিছু উপকার হয়, কিন্তু আমাদের অনেক বিষয়গুলো হয়ে থাকে যে করতে হবে তাই করা, করতে হবে তাই না করে এইটা ইফেক্টিভলি যেটা হয় সেটাই আসা উচিত। হ্যাঁ, ইউএনও না থাকায় 2 মাস পরে বেতন ভাতা বলবো। আচ্ছা দেখেন এই যে বিষয়টা, এটা পলিটিক্যালি একটা সরকারের সক্ষমতা প্রমাণ করে, সরকারের এফিসিয়েন্সি প্রমাণ করে, কিছুই তো প্রমাণ করে না। তাই এইসব বিষয় দেখা উচিত যে এইগুলা কেন হয়। হ্যাঁ, 2 মাস পরে যদি বেতন ভাতা বলতে থাকে, তাহলে যারা সৎ কর্মচারী তারা কেমনে চলবে? চলার কোনো পথ আছে? যারা অসৎ পথে ইনকাম করে না, যারা জান্নাতে যেতে চায়, তারা কিভাবে চলবে? হ্যাঁ, এই জিনিসগুলো এনশিওর করা অনেক দরকার। অনেক ধন্যবাদ। আমরা শেষ পৃষ্ঠার অন্য পত্রিকা যাওয়ার আগে সম্পাদকীয় কথা করে একটু শোনাবো শুধু। সম্পাদকীয় প্রাণী সম্পদ খাত টেকসই উন্নয়ন দরকার, যেহেতু প্রাণী সম্পদ কথা লিখেছে। প্রিয় দর্শক, আমরা আরো একটি পত্রিকা আমাদের হাতে আছে, স্থানীয় পত্রিকা দৈনিক উত্তর পূর্ব। দৈনিক উত্তর পূর্বে যে খবরগুলো আমরা জাতীয় পত্রিকা পড়েছি ওটা বাদ দিয়ে আমরা স্থানীয় খবরগুলো পড়ার চেষ্টা করব। সেমিনারে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা শান্তিগঞ্জ মডেল প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে। শান্তিগঞ্জের আজকে সত্যিকারের একটা শান্তির খবরও আমরা পাচ্ছি। সবসময় আমরা কিন্তু অশান্তির খবর পাই শান্তিগঞ্জে। সিলেট বিভাগে 4 জেলায় নতুন পুলিশ সুপার। মত বিনিময় সভায় খন্দকার মুক্তাদির সিলেটে 1 আসনের প্রার্থী বিএনপি ক্ষমতায় গেলে নগরের পরিকল্পিত উন্নয়ন হবে। আমরা কল্পনার কথা নয়, পরিকল্পনায় যেন বাস্তবায়ন হয় উনি ক্ষমতায় গেলে, সেটা আমরা দেখার আশা করব। এই ছিল মোটামুটি জাতীয় পত্রিকার খবর ছাড়া সিলেটের লোকাল খবর। আর একটি খবর এটাও পড়েছি আমি, শেষ পৃষ্ঠায় আসছি উত্তর পূর্বে শেষ পৃষ্ঠায় সিলেট চেম্বারে সাইবার সিকিউরিটি, এটা আমরা পড়েছি, এটা প্রশিক্ষণ কর্মশালা হচ্ছে। নির্বাচিত হলে স্বাস্থ্য সেবায় আমূল পরিবর্তন আনবো, মত বিনিময় সভায় মৌলানা হাবিবুর রহমান জামাতের নেতা সিলেটে 1 আসনের প্রার্থী বলেছেন। সিলেটের আসনে সিপিবির প্রার্থী সুমন সিলেট 1 ও ফরহাদ সিলেট 3 তাদের প্রার্থী ঘোষণা করেছেন।
এটা বিশ্লেষণ যাব আর কি, এদের প্রার্থী ঘোষণায় কতটুকু প্রভাব আসে নির্বাচনে সেটার কথাও শুনবো আপনার কাছ থেকে। প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা সাফল্য। প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা, এগুলো পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে ছেলেদের মেধার বিকাশ ঘটে। জেলা উপজেলায় প্রাণী সম্পদ সপ্তাহ শুরু, আমরা আগে পড়েছি এটা। প্রাণীজাত পণ্য উৎপাদনে স্বর্ণপদক পেয়েছে দুধওয়ালা, এটা আমাদের সিলেটের একটা বিশাল একটা ভালো খবর বলে আমরা মনে করেছি। শ্রেষ্ঠ পুরস্কারটা পেয়েছে স্বর্ণপদক সিলেটের দুধওয়ালা যে প্রতিষ্ঠানটি মিষ্টি পণ্য জাত সামগ্রীর উপরে। কুড়াউড়ায় নাগরিক সমন্বয় প্রকল্পের সংলাপ। মহিবুর রহমান একাডেমিতে ক্লাস পার্টি। সুনামগঞ্জে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, এই এখানে এক সপ্তাহের মধ্যে হাসপাতালে ভর্তি 951 শিশু, ভয়াবহ একটি চিত্র তুলে ধরা হয়েছিল এখানে। আরো খবর, নগরের যেসব এলাকায় 8 ঘন্টা বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ না থাকার খবরগুলো প্রায়ই আসে, আমরা জানতে, এটা আমরা শুনতে চাই না পত্রিকায়। আর আমরা জানি সিলেটে সবসময় বিদ্যুৎ থাকবে, বিদ্যুতে যেহেতু সিলেট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া হয়, সিলেটকে রেখে যেন এটা করা হয় এই দাবি সিলেটবাসী। 50তম বিসিএস এর আবেদন শুরু 4 ডিসেম্বর। এই ছিল মোটামুটি আমাদের উত্তর পূর্বের শেষ পৃষ্ঠা, ভিতরের পাতায় যেটা ভিতরের সম্পাদকীয় কলাম, চাঁদাবাজি বন্ধে কঠোর কার্যকর উদ্যোগ নিন। সম্পাদকীয় কলাম সীমা মুসলিম লিখেছেন উপসম্পাদকে, সাইবার সহিংসতা নারী নির্যাতনের নতুন মাত্রা। আসছি আপনার কাছে আবার সময়। যে বিষয়টা আমি আলোচনা করি সেটা হচ্ছে এই যে সুনামগঞ্জে ঠান্ডাজনিত রোগের প্রকোপ এবং এখানে হাসপাতালে ভর্তি 951 শিশু, এই বিষয়টা আমরা আগেও আলোচনা করেছি যে সামাজিক সংগঠন সেগুলাকে যদি কাজে লাগানো যায় তাহলে অনেকের ঘরে বড় লোক যারা আছে, মধ্যবিত্ত যারা আছে, প্রচুর গরমের কাপড় আছে, সেই সব গরমের কাপড়গুলা যদি ডিস্ট্রিবিউট করা যায়, সামাজিক সংগঠনগুলা এগুলো সহজে ডিস্ট্রিবিউট করতে পারে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সামাজিক সংগঠন আছে, তারা কালেকশন করে প্রত্যেকের হাতে কাপড় চোপড় পৌঁছে দিলে এইসব সমস্যা থেকে অনেকটা রেহাই পাওয়া এখনই যায়। কিন্তু শেষ সময়, হ্যাঁ, এইটা শীতটা আসলে বেশি দিন থাকে না, কিন্তু যে কতদিন থাকে সেই কয়েকদিনের মধ্যে মানুষের স্বাস্থ্যহানি হয় প্রচুর, এবং প্রচুর মানুষ মারাও যায় এখানে এসব কারণে। তাই এইসব বিষয়ে আপনার যে সতর্ক থাকা উচিত এবং প্রশাসনকে উদ্যোগী করা উচিত, সামাজিক সংগঠনগুলোকে কাজে লাগানো উচিত, এবং সামাজিক সংগঠনগুলো কাজ করলে তাদেরকে রেওয়ার্ড দেওয়া উচিত, পুরস্কৃত করা উচিত। প্রাণীজাত পণ্য উৎপাদনে স্বর্ণপদক পেয়েছে দুধওয়ালার মালিক রাশেদ আমার ছাত্র, এবং তার যে অ্যাক্টিভিটিস গুলো আমার খুব পছন্দ হয়। আমি তার সাথে অনেকবারই বসেছি, কথাবার্তা বলেছি, এবং সে প্রথম থেকে ওই মদনমোহন কলেজের ছাত্র থাকাকালীন সে কিন্তু আগে এই যে ঘাসে ইয়ে করেছে, তারপর গরুর ব্যবস্থা করেছে, এবং চমৎকার চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে। আমরা তার মানে আরো অগ্রগতি আশা করি, এবং তার প্রধান অনুসরণ করে আরো এগিয়ে আসবে। আচ্ছা, একটা বিষয় একটা লাইন বলি, সেটা হচ্ছে মৌলানা হাবিবুর রহমান বলেছেন স্বাস্থ্য সেবা আমূল পরিবর্তন আনবো। এই যে আমূল পরিবর্তন, এইগুলাকে আরেকটু ডেসক্রিপটিভ হলে, আরেকটু যদি খুচরা হারে বলা হয় তাহলে একটু ভালো হয়, মানুষ বুঝতে পারবে কি কি পরিবর্তন আসবে। অনেক অনেক ধন্যবাদ। রাজনীতিবিদদের এই সুন্দর সুন্দর কথাগুলো যদি তারা ক্ষমতায় যায়, তারা যদি বাস্তবায়ন করে, এই প্রত্যাশা আমাদের তাদের প্রতি রইল। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় অনেক বিশ্লেষণ আমরা অতিথির কাছে নিতে পারলাম না। আগামী দিন আবারও অতিথি যেদিন আসবে তার কাছ থেকে আরো মূল্যবান কথা শুনবো। সুন্দর মেসেজ গুলো উনি দিয়েছেন, এই জন্য করে ওনাকে ধন্যবাদ। আপনারাও এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, শেষ কথা হচ্ছে প্রতিদিনই আমরা ভিন্ন ভিন্ন পত্রিকা নিয়ে, একটি জাতীয় পত্রিকা এবং দুটি স্থানীয় পত্রিকা এবং আলাদা আলাদা পত্রিকা থাকে। সিলেটের তাজা খবর, যে খবরগুলো এসে আছে, নবীগঞ্জের বাম্পার ফসলের কথা আমরা জানলাম, শান্তিগঞ্জের একটি খবর শুনলাম, এই খবরগুলো নিয়ে আমরা সিলেটের খবরগুলো, সিলেটের পত্রিকা যেটা আসে, বিশ্লেষণ করার বেশি বেশি চেষ্টা করি। তাজা খবর পাওয়ার জন্য, জানার জন্য বাংলাদেশের বাইরে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমাদের এই সকালের অনুষ্ঠান দেখে সিলেটকে জানুন, সিলেটকে ভালো করে উপলব্ধি করতে পারবেন। তখন এই অনুষ্ঠানটি শেষে আবারও বলবো যে আমাদেরকে সহযোগিতা করলেন লতিফিয়া হোমিও কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা ডাক্তার আইবুর রহমানকে আরো কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।